নাশকতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে আগের মতো ভিক্ষুক জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা। কারফিউ শিথিলের সড়কে আরও বেড়েছে যান চলাচল, বেশি উপস্থিতি বেসরকারি অফিসগামী চাকরিজীবীদের, মোড়ে মোড়ে রয়েছে সেনা পুলিশের টহল। খুব বাধ্য হয়ে বাড়াচ্ছি, কারফিউর মধ্যে বের হতে হচ্ছে। কারফিউ চললে আমরা টেকতে পারবো না, কারফিউ তুলে নিতে হবে। আসার সময় যাওয়ার সময় একটু ভয়ে থাকি। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের মধ্যে আছেন শ্রমজীবী এবং শিক্ষকও। যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালে, চরম অনিশ্চয়তায় কাটছে দিন। সবাই দৌড়তেছে, আমিও দৌড় মারছি। তারপর হঠাৎ দেখতেছি আমার পায়ে আসে গুলি লাগছে। লম্বা জামা ছিল, যুব্ব হুজুর। আন্দোলনের সাথে তো আমার সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। আমি কবি মাদ্রাসার টিচার। আজকে 10 দিন ধরে যাবতে আমাদেরকে এখানে অনেক টাকার খরচা হইতেছে। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন, যথারীতি এবারে জানাবো বিস্তারিত। সকালে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন নাশকতা চালানো হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে এই সহিংসতার বিচার চান। শেখ হাসিনা জানান, আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। আন্দোলনের নামে এতগুলো পরিবারের যে ক্ষতি হলো, এর দায় কার, এমন প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। ঢাকায় আজও সকাল 8টা থেকে শিথিল রয়েছে কারফিউ, থাকবে বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ গতকালের মতোই 9 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। সকালে রাজধানী ঘুরে দেখা গেল, কয়েকদিনের তুলনায় সাধারণ মানুষ এবং যানবাহনের চাপ বেড়েছে সড়কে। মোড়ে মোড়ে সেনা এবং পুলিশ সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোরে মানুষের উপস্থিতি কম থাকলেও কারফিউ শিথিল হওয়ার সাথে সাথে বাড়তে থাকে সড়কে চাপ। বিশেষ করে বেসরকারি অফিসগামী মানুষের উপস্থিতি ছিল বেশি। কারফিউর মধ্যে আয় কমায় হতাশ নিম্ন আয়ের মানুষ। এছাড়া এখনও পুরোপুরি ইন্টারনেট সেবা না পাওয়ায় ক্ষুব্ধ অনেকেই। পরিস্থিতি স্বাভাবিক করতে ধীরে ধীরে কারফিউ শিথিল করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। আমাদের আয় রুজি একেবারে কমে গেছে, বাধ্য হয়ে বাড়াচ্ছি, কারফিউর মধ্যে বের হতে হচ্ছে। পরিবার পর্যন্ত চলার জন্য আমাদের অবস্থা তো খুবই খারাপ। তারপরে রিক্সা মনে করেন এই দুর্যোগের জন্য রুজি করতে পারতেছি না। আমি আসার সময় যাওয়ার সময় একটু ভয়ে থাকি। মোবাইলে দেখা যাচ্ছে যে আমরা দৈনন্দিন কার্যক্রমগুলো করতে পারতেছি না। ইন্টারনেট তো শুধু ফেসবুক বা ইউটিউবের জন্য না, প্রপারলি ইউজের জন্য আমরা ওইভাবে কাজ করতে পারতেছি না। দর্শক, কারফিউ শিথিলের মধ্যে এখনকার রাজধানীর অবস্থার সম্পর্কে কিছু খোঁজখবর আমরা জেনে নেব। আমাদের সহকর্মী আশিক মাহমুদ আমাদের সঙ্গে বাংলা মোটর এলাকা থেকে যোগ দিচ্ছেন। আশিক, একটু জানাবেন, ঘন্টা দুয়েক আগেই তো কারফিউ শিথিল হয়েছে, যেহেতু এখন 10টা বাজে, কি অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তায়, আর সাধারণ মানুষ যারা চলাচল করছে তারা কি বলছে কারফিউ প্রসঙ্গে?
কলি কারফিউর শিথিল সময় চলছে, সকাল 8টায় কারফিউ শিথিল হয়েছে, প্রায় 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আমরা যেমনটি জানি বিকেল 5টা পর্যন্ত এই কারফিউ শিথিল থাকবে, তারপরও কারফিউ আবার কড়াকড়ি আরোপ করা হবে, অর্থাৎ তখন সেনাবাহিনী এবং পুলিশের জেরার মুখোমুখি হতে হবে যারা বিনা প্রয়োজনে বের হবেন। অর্থাৎ কারফিউ শিথিল সময়ে সাধারণ মানুষ যেমনটি সড়কে বের হয়েছে, বিশেষ করে বেসরকারি অফিসগামী যে সকল মানুষ বা নানান প্রয়োজনে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বা নানান প্রয়োজনে মানুষের যারা যাচ্ছেন, সেই সকল মানুষের উপস্থিতি বেড়েছে। যানবাহনের চাপও আমরা বেশ লক্ষ্য করছি। সেই সাথে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু সেনা এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। যদিও কারফিউ যখন শিথিলের সময় যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ বিকেল 5টার পরে আবার কড়াকড়ি আরোপ করা হবে, তখন হয়তো যারা বিনা প্রয়োজনে বের হবেন তাদেরকে কিন্তু তখন পুলিশ সদস্য এবং সেনা সদস্যদের জেরার মুখোমুখি হতে হবে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত বলা চলে দিনের মধ্যভাগে এসে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। সবাই কিন্তু যার যার প্রয়োজনে সবাই বের হচ্ছেন, কারণ টানা একটি সময় গিয়েছে, স্থবিরতা কাটিয়ে সাধারণ মানুষ কিন্তু সেই স্থবিরতা কাটিয়ে উঠে এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। আজ 9 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। প্রশাসন বলছে যে প্রতি সময় যত বাড়বে তত কারফিউ শিথিলের সময় তত বাড়তে থাকবে। এর বাইরেও আসলে আমরা যেমনটি দেখছি যারা নিম্ন আয়ের মানুষ বা যারা খেটে খাওয়া মানুষ তারা বলছেন যে কারফিউর মধ্যে তাদের অনেকের আয় রোজগার কমে গেছে। তারা যে কারণে বলছেন যে আসলে এভাবে কারফিউ চলে তাদের আয় রোজগারের একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গাগুলো আসলে বিবেচনায় করার জন্য কিন্তু তারা নিম্ন আয়ের মানুষ যারা কিন্তু জোর দাবি জানাচ্ছে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আশিক। আজও দেশের বিভিন্ন বিভাগ এবং জেলায় কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন, বেড়েছে সময়সীমাও। কারফিউ শিথিলের ঘোষণায় অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন, সীমিত পরিসরে খুলছে অফিস আদালত, সড়কে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপও, চিরচেনার রূপে ফিরতে শুরু করেছে বিভাগীয় শহরগুলো। চট্টগ্রামে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত, রাজশাহীতে সকাল 9টা থেকে বিকেল 5টা, সিলেটে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া রংপুর বিভাগে সকাল 6টা থেকে রাত 9টা এবং খুলনায় সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছেন স্থানীয় প্রশাসন। এখন বর্তমানে কারফিউ শিথিল হওয়ার কারণে আমরা টুকটাক কাজকাম করতে পারতেছি, ব্যাংক খোলা, অফিস খোলা, হ্যাঁ, আমাদের বন্ধুদের কাজকামগুলো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। সবাই তো খেটে খাওয়া মানুষ, আমাদের ভালো লাগতেছে। আমরা জায়গায় জায়গায় বসে থাকি, যাত্রী গলির মুখে মুখে বসি, কিন্তু যাত্রী হচ্ছে না। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাচ্ছি রাজশাহীতে। সেখান থেকে আমাদের সহকর্মী তারেক মাহমুদ জানাবেন রাজশাহীর কি অবস্থা। তারেক, একটু জানাবেন কি কারফিউ শিথিলের সময় কেমন দেখছেন নগরের অবস্থা, অর্থাৎ রাজশাহী শহরের মানুষ কিভাবে সময় পার করছেন, কাজে যাচ্ছেন কিনা, কি বলছেন তারা? কলি, একদম কারফিউর শিথিলের পরপরই আমি যেমনটি দেখতে পাচ্ছি যে রাজশাহীর রাস্তায় রাস্তায় কিন্তু মানুষজনের চলাচল এবং যানবাহন চলাচল, এবং প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু মানুষের যে উপস্থিতি, মানুষ তাদের যে প্রতিদিনের যে কাজকর্ম স্বাভাবিকভাবে সেটি কিন্তু করছেন। এবং সেই সাথে সাথে রাজশাহীতে স্বাভাবিক দিনের মতো যেমন গাড়ি ঘোড়া চলাচল করে, সিএনজি, অটোরিকশা থেকে শুরু করে অন্যান্য যে ছোট বড় যে যানবাহনগুলো রয়েছে রাজশাহী মহানগরীর ভেতর নিত্যদিনে যেমনভাবে চলাচল করে ঠিক সেভাবে কিন্তু চলাচল করছে। এবং মোটরসাইকেল নিয়ে মানুষজন তাদের কাজকর্মে বের হয়েছেন, এবং অনেকটাই বলা যায় যে এই এখন কিন্তু স্বাভাবিক এবং শিথিল। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যেহেতু শিথিল, এই সময়টুকু আমি সকালে মানুষের উপস্থিতি রাস্তাঘাটে কম ছিল, বাজারহাটে কম ছিল, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষজনের উপস্থিতি রাস্তাঘাটে এবং বাজারহাটে কিন্তু বেড়েছে, সে বিষয়টা আমি দেখছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং মোড়ে মোড়ে কিন্তু তারা টহল দিচ্ছেন এবং তাদের যেটি দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন। এখন পর্যন্ত এই গত কয়েকদিনে কিন্তু আমি রাজশাহীতে যেমনটি দেখছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমি পাইনি, এবং সেই সাথে সাথে রাস্তায় পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সেনা সদস্য তারা টহল দিচ্ছেন। এবং রাজশাহীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, রাজশাহীর সাহেববাজার, 0 পয়েন্ট, আলুপট্টি, বিনোদপুর, কাজলা, রেলগেট এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশের যে টহল সেটি রয়েছে। এবং স্বাভাবিকভাবে যে মানুষের জীবনযাত্রা, মানুষ কিন্তু কাজকর্মে বের হয়েছেন এবং রাস্তাঘাটে যে যানবাহন চলাচল সেটিও কিন্তু চোখে পড়ার মতোই। কলি, ধন্যবাদ তারেক।
সংঘর্ষ, ভাঙচুর এবং নাশকতার মামলায় ৩ জেলায় আরও ৪৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুরে ১২টি মামলায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির সভাপতি সহ ১৩ জন এবং জেলার ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল কয়েকদিনে রংপুরে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৯২ জনে। এছাড়া নরসিংদী থেকে মাধবদী থানায় জামায়াতের আমির সহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া লালমনিরহাটে ২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের বেশিরভাগই বিএনপি জামায়াতের নেতাকর্মী। শুক্রবার থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ফুটেজ দেখে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে, নিরপরাধ কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা ৪ দিনের সংঘাত সংঘর্ষে অনেকে গুলিবিদ্ধ। এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে 2 জন শ্রমজীবী কিশোর আর 1 জন হচ্ছেন মাদ্রাসা শিক্ষক। পেটের দায়ে বা কাজে বেরিয়ে হঠাৎ ঘটা সহিংসতায় তাদের জীবন এখন চরম অনিশ্চয়তায়। গত 16 জুলাই বাসা থেকে দুপুরের খাবার খেয়ে শোলকবহর এলাকায় কর্মস্থল গাড়ির গ্যারেজে যাচ্ছিলেন 17 বছর বয়সী আকাশ। পথে সংঘর্ষ চলাকালে হঠাৎ তলপেটে লাগা গুলি নাড়ি ভুঁড়ি ছিঁড়ে পিঠ দিয়ে বের হয়। এরপর থেকে কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে। সামনে দিয়ে গুলি ঢুকে আঁতুরে ফুটা হইয়া সাইডে বাইরে গেছে, ওইটা আঁতুরে শিরে করা লাগছে এবং কি অপারেশনও করা না লাগছে পুরোটা। আজকে 10 দিন ধরে যাবতে আমাদেরকে এখানে অনেক টাকার খরচা হইতেছে। 19 জুলাই সন্ধ্যায় শোলকবহর এলাকার বাসা থেকে বেরিয়ে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পথে পিঠে গুলিবিদ্ধ হন দারুত তারবিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ওসমান। 1 সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আমার চাইলে জিজ্ঞেস করতে পারতো, লাঠি চার্জ করতো, নাহলে কি জন্য আসছে জিজ্ঞেস করতো। আমার জামাইতে লম্বা জামা ছিল, যুব্ব হুজুর। আন্দোলনের সাথে তো আমার সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। আমি কবি মাদ্রাসার টিচার। ভাই তো কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ত না, আর উনি স্টুডেন্টও না, উনি একজন মাদ্রাসার শিক্ষক। উনি নামাজের জন্য বেরিয়েছে, তো পুলিশের ধাওয়া খেয়ে একটু লুকানোর চেষ্টা করছে। সে লোক থেকে সেখানে কি পুলিশের গুলিতে আহত হয়ে গেছে। 18 জুলাই বহদ্দারহাটে সংঘর্ষ চলাকালে পায়ে গুলিবিদ্ধ হন র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্পের ম্যাথ সহকারী 14 বছর বয়সী সুজন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাসায়, পরে ভর্তি করায় হাসপাতালে। খাজা রোডে পরিবারের সাথে থাকে এই কিশোর। র্যাব অফিস থেকে বাসে যাচ্ছিলাম, আর তখনই হঠাৎ দেখতেছে সবাই দৌড়তেছে, আমিও দৌড় মারছি। তারপর হঠাৎ দেখতেছি আমার পায়ে আসে গুলি লাগছে, পিছন গুলি করলো সেটা দেখিনি। গুলি গালাস করে ও দৌড়িয়েরই জন্ম দিয়েছিল বাসা জীবন বাঁচাবের লাই। ও তো পিছনের তো দেখে যে গুলি লেগে গেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা 4 দিনের সংঘাত সংঘর্ষে চট্টগ্রামে মারা যায় 5 জন। আহত হয়ে মেডিকেলে অন্তত শতাধিক ভর্তি হলেও এখন চিকিৎসাধীন আছে 8 জন। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে অনেকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শরীয়তপুরে আজ ভোর 6টা থেকে শিথিল রয়েছে কারফিউ, বহাল থাকবে রাত 9টা পর্যন্ত। রাস্তাঘাটে বেড়েছে যানবাহনের চলাচল। প্রয়োজনীয় কাজকর্মগুলো সেরে নিতেই বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জেনে নেব সহকর্মী SM শাকিলের কাছ থেকে। শীতের সময় বাড়ার সাথে সাথে কিন্তু জনমনে কিছুটা স্বস্তি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি কর্মজীবী মানুষের যে কর্মব্যস্ততা এবং কর্মচাঞ্চল্যতা কিন্তু ফিরে পেয়েছে শরীয়তপুরে। অফিসগামী যেই লোকগুলো রয়েছে সেই অফিসগামী লোকের কিন্তু আমরা চাপ দেখেছি, এবং বাজারে, কাঁচা বাজারে বিশেষ করে আমরা অনেকটাই চাপ। প্রিপেড বিলে কিন্তু বেশ ভোগান্তি ছিল কারফিউর মধ্যে। ব্যাংক খোলার সাথে সাথে কিন্তু সেই ভোগান্তিটা অনেকটাই কমেছে, এমনটাই কিন্তু সাধারণ জনগণ বলছে। তবে কর্মজীবী যেই দিনমজুররা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে কারফিউ থাকা অবস্থায় কিন্তু তারা বেশ ভোগান্তিতে রয়েছিলেন, কাজকর্ম তেমনটা করতে পারেননি। তবে কারফিউ শিথিলের সময় বাড়ানোর সাথে সাথে কিন্তু সেই কর্মে তারা ফিরতে পেরেছেন, এবং তারা কিন্তু সাধারণ জনজীবনে কিন্তু ফিরতে পেরেছেন, এমনটাই কিন্তু বলেছেন। তবে কারফিউর জারি এবং কারফিউ শিথিলের সময়টা কিন্তু মাইকিং করে জানিয়ে দিচ্ছে সাধারণ জনগণকে, এমনটা কিন্তু দেখেছি। স্বাভাবিক পরিস্থিতিতে যদি আমরা বলি, এখন পর্যন্ত কিন্তু শরীয়তপুরে তেমন কোনো সহিংসতার ঘটনা পাওয়া যায়নি বা কোনো সংঘর্ষের ঘটনাও কিন্তু আমরা শুনতে পারিনি। জেলা পুলিশ কিন্তু বেশ তৎপর রয়েছেন সেক্ষেত্রে, এবং জেলা প্রশাসনও কিন্তু তৎপর রয়েছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তবে সাধারণ মানুষ কিন্তু কারফিউ শিথিলে বেশ স্বস্তিতে আছেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তবে তারা কিন্তু চাচ্ছেন যত দ্রুত সম্ভব কারফিউটা যত বন্ধ হয় সেইটাই কিন্তু তারা চাচ্ছেন।
দিনাজপুরে নির্মাণের পরের বছরই ভেঙে যায় পুনর্ভবা নদীর ওপরের সেতুটি, কিন্তু 7 বছর পেরিয়ে গেলেও হয়নি সংস্কার বা পুনর্নির্মাণ। ফলে দুর্ভোগে দুটি ইউনিয়নের প্রায় 10,000 মানুষ। প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। তাই যাতায়াত এবং জীবনমানের উন্নয়নে দ্রুত ব্রিজটির সংস্কারের দাবি স্থানীয়দের। 2016 সালে জেলার বীরগঞ্জের পুনর্ভবা নদীর উপর সেতুটি নির্মাণ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, কিন্তু পরের বছরই সামান্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয় যোগাযোগের এ মাধ্যম। গড়িয়েছে 7 বছর, কিন্তু এখনও পুনর্নির্মাণ বা সংস্কার কোনোটাই হয়নি। অথচ ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের 10,000 মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজ। এখন প্রায় 16 কিলোমিটার পথ ঘুরে মাহানপুর ও বটতলী বাজার হয়ে শহরে যাওয়া লাগে। 10 কিলো দুধ দিয়ে মাহানপুর দিয়ে আসতে হয়, ছেড়ে পেয়ে স্কুল যেতে পারে না, কলেজ যেতে পারে না। এখান থেকে কষ্ট করে আসি, আর যখন বন্যা হয়, বন্যার সময় আমরা মনোরঞ্জন কাপড় উঠাইয়া তারপর আসতে হয়। যেখানে হওয়ার দরকার 10 হাত সেখানে হচ্ছে 5 হাত, এই জন্য ভেঙে গেছে ব্রিজটা পানির ঢেউয়ে। এলাকার জনগণ সহ আমাদের অনেক ছাত্রছাত্রী ব্রিজের ওপার থেকে আমাদের বিদ্যালয়ে আসে, বর্ষার সময় তারা আসতে পারে না। ভোগান্তিতে শুধু সাধারণ মানুষই নয়, যোগাযোগের দুরবস্থার প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও। দুই ইউনিয়নের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর। শহরের সাথে দূরত্ব বাড়ায় বেড়েছে যাতায়াত খরচ। ফলে শাকসবজি বেচে আগের মতো লাভ থাকে না প্রান্তিক চাষিদের। ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য করতে পারি না। এদিকে আবাদ পানি করি, আমরা কৃষি করি, কৃষি করতে পারি না। কৃষি আবাদ পানি মনে করেন ঠিক মতন ভ্যানও দেয় না, কিছু চলাচল করতে পারে না এই রাস্তা দিয়ে। যদি সরকার করে দেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে, গরিব দুঃখীর জন্য খুব ভালো হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান 52 ফুট দীর্ঘ এই ব্রিজটি নির্মাণে খরচ হয়েছিল 30 লাখ টাকা। দুধারে পাকা সড়ক থাকলেও সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এদিকে সমস্ত জমির পানি ওই দিক দিয়ে প্রভাবিত হয়ে নদীতে পড়ে। এই পানির স্রোতের কারণে ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাড়াতাড়ি ঠিক করবার জন্য আমরা কিন্তু সব দপ্তরে আমরা বলেছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ব্রিজটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিন্তু এ ব্যাপারে মেলেনি সংশ্লিষ্টদের কোনো বক্তব্যই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী। ট্রাম্পের উপর হামলার ইরানের সম্পৃক্ততা অভিযোগ ওঠে। তারই আলোকে এই হুঁশিয়ারি দেন তিনি। লিখেন, ইরান যদি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করে তাহলে দেশটিকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে যুক্তরাষ্ট্র। যদি তা না হয় তাহলে মার্কিন নেতাদের নির্বোধ এবং কাপুরুষ হিসেবে বিবেচনা করা হবে। ওই পোস্টে মার্কিন কংগ্রেসে দেয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেন ট্রাম্প। নেতানিয়াহু তাতে ট্রাম্পের বিরুদ্ধে ইরানের চক্রান্তের বিষয়টি তুলে ধরেন। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ বিলের ওপর কর ধার্যের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আন্দোলনে যোগ দেয় হাজারো মানুষ। মূলত ইসলামিক দল জামাত ই ইসলামীর ডাকে হয় এই সমাবেশ। প্ল্যাকার্ড ব্যানারে হাতে যোগ দেয় দলীয় নেতাকর্মীরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। লক্ষ্য ছিল রেড জোন হিসেবে পরিচিত এলাকায় অবস্থান কর্মসূচি, তবে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয় চারিদিকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।